ইউটিউবে ও বইপাড়ায় লেখিকা লাইলি মুখার্জি ইদানিংকালের বেশ সুপরিচিত একটি নাম। লেখিকার ভৌতিক গল্পগুলিতে বেশ রোমহর্ষক একটা ভয়ের রেশ আমরা আগেও শুনেছি, আর আজ শুনব আঁধার রাতের শয্যা। অনামিকা তার ক্লান্ত শরীর নিয়ে বাঁদিক ফিরে শুয়ে আছে। মুখে ব্যথার রেখাগুলোকে ঢেকে দিচ্ছে জানলায় উঁকি দেওয়া চাঁদের আলো। বাড়ি আজ ফাঁকা, সবাই গেছে পাড়ার নিমন্ত্রণ বাড়িতে। অনামিকার যাওয়ার মতো ক্ষমতা নেই। মাথার চুল পড়ে গেছে, ভ্রু, চোখের পাতা সব। এই সময়টা একটা মেয়ের কাছে যে কি সাংঘাতিক দুঃসহ তা তার স্বামীর চোখের আয়নায় অনামিকা স্পষ্ট বুঝতে পারে। তার রূপহীনতা কতটা ভয়াবহ হয়ে উঠেছে। একদিন তার অপরূপ সৌন্দর্যে অর্ণব মুগ্ধ ছিল, কিন্তু বিগত 1 বছর ধরে তাদের ওপর আর্থিক মানসিক চাপে তারা জর্জরিত হয়ে পড়েছে। বিয়েও তো মাত্র বছর দেড়েক হয়েছে। নতুন বউয়ের উষ্ণ ভালোবাসাতপ্ত হওয়ার পূর্বেই অনামিকা মারণ রোগে আক্রান্ত হল। নতুন বউয়ের জন্য এতটা অর্থ ব্যয়ের প্রস্তুতিও অর্ণবদের ছিল না। এখন অর্ণব অনামিকাকে এড়িয়ে চলে। অনামিকার মা নেই অনেক ছোট বয়স থেকেই। তার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। সৎ মা তার ছেলে মেয়ের মাঝে অসুস্থ অনামিকাকে বাপের বাড়ি আনতে একদম নারাজ। বাবা প্রথম দিকে কিছু খরচ দিতেন, এখন সকলেই অনামিকাকে খরচের তালিকায় ফেলে দিয়েছে। অর্ণবের পরিবারের কাছেও সে অপাংতেয়। নতুন বউয়ের রজনীগন্ধার মালার গন্ধ পরিবর্তিত হয়ে তার গলায় মৃত্যুর মালা হতে চলেছে। এখন অনামিকার একটা মৃত্যুর প্রস্তুতি সবাই মনে মনে মেনে নিয়েছে। ঠিক এই সময়ই অনামিকা সম্প্রতি শেষ কেমোটা করার পর বেশ সুস্থতার দিকে এগোতে থাকে। যদিও এই সুস্থতার বিশেষ কোনো স্থায়িত্ব নেই। ব্রেন ক্যান্সার আক্রান্ত মেয়ে, মা হওয়ার আশা করতে সাহস করে না। অর্ণবও চায় না অনামিকা একটা অসমাপ্ত পরিবার গঠন করে মাঝপথে থেমে যায়। এখন অনামিকা নিজেই হাঁটাচলা করে, খাওয়া দাওয়াও লিকুইড থেকে একটু শক্ত খাবার খাচ্ছে। মাথায় কালো চুলের উঁকিঝুঁকি ফিরে আসছে। অর্ণবের অফিস কলিগ আরজা ইতিমধ্যে এগিয়ে এসছে অর্ণবের একাকিত্ব ঘোচাতে। বিয়ের 11 মাসের মাথায় অনামিকার রোগ ধরা পড়ল। সেই যন্ত্রণা কষ্ট থেকে মুক্তি দিতে আরজা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। বন্ধুত্ব একে একে বিশ্বাস ও ভালোবাসায় পরিণত হতে চলেছে। ঠিক এমন সময় অনামিকার অস্থায়ী সুস্থতা অর্ণব মানতে পারেনি। এদিকে আরজাও বলে, অনি, আর কতদিন তুমি ছাড়া আমায় থাকতে হবে? এবার আমরা জীবনটা শুরু করি। অর্ণব বলে আড়ষ্টভাবে, শোনো, আমি আমি কি করব বলো তো? ওর যতটা আয়ু, মানে আমি তোকে আর শেষ করে দিতে পারি না। কেন কেন পারো না? এ তো শেষ করে দেওয়া নয়, এ তো ওর যন্ত্রণা থেকে দ্রুত মুক্তি। মানে কি 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 বলতে চাইছো তুমি? দেখো, তোমার আমার দেহ মন এখন উত্তাল জোয়ারে প্লাবিত হতে চাইছে। তাতে না হয় অনামিকা ভেসেই বা গেল। ওর জীবন তো চোরা ঘূর্ণিতে উতলে নামছে। তুমি না হয় তাড়াতাড়ি নামতে সাহায্য করলে। অর্ণব বুঝে গেল তার ইঙ্গিত।
ভুল তো বলেনি আর যা। অর্ণব স্থির করলো নিজের পরিকল্পনা। আজ সারা বাড়ি ফাঁকা, সবাই গেছে বিয়ে বাড়ি। আমার কত শাড়ি, কত গয়না সব পড়ে আছে, পরাই হয় না। আজ যে আমার শরীরে কোনো জোর নেই, বিয়ে বাড়ি আমি আর যাই কেমন করে। অর্ণব তো আজকাল আমার কাছেও আসে না। কতদিন যে ওকে দেখিনি কাছ থেকে। সবই আমার কপাল। কে? কিসের একটা আওয়াজ হলো না? কে এলো এখন? কে কে ওদিকে? ছোট্ট ঢুকলো নাকি আবার? কে কে? ছোট ডাকাত ঢুকলে কে হবে? হয়তো মেরেই দেবে আমায়। আমি তো আটকাতেও পারবো না, সে জোরও নেই শরীরে। তা ভালো, মেরেই দিক আমায়। এমন জীবনের চেয়ে আমার মরণই ভালো। মনে মনে এই সব ভাবতে ভাবতে অনামিকা ভাবছে চিৎকার করে কি কাউকে ডাকবে, কিন্তু পাশেই বিয়েবাড়ির মাইকে এত জোরে গান বাজছে, সে তো চেঁচালেও কেউ শুনতে পাবে না। হঠাৎ তারপর সে শুনল একটা চেনা কণ্ঠস্বর। অনু, অনু। কে? কিন্তু এটা তো অর্ণবের গলা। অর্ণব কি তাহলে বিয়ে বাড়ি যায়নি? ও আমার জন্য ফিরে এসেছে? অনামিকার ভীষণ ভালো লাগলো। অর্ণবের একটা চেনা গন্ধ তার নাকে এলো। আবেশে সে দু চোখ বুঝল। ভীষণভাবেই অর্ণবের স্পর্শ পেতে চাইছিল, কিন্তু অর্ণব চুপ থাকায় চোখ খুলল অনামিকা। আর পরক্ষণেই ভীষণ ভয় পেল। তার নিজেকে বড় অসহায়, দুর্বল মনে হলো। অর্ণবের চোখ যেন জ্বলছে, তার কিন্তু কোনো প্রতিরোধ ক্ষমতা নেই। মৃদু ল্যাম্পপোস্টের আলোতে দেখতে পায় অর্ণবের নাকের পাতাটাও ফুলছে যেন। মুখে কোনো কোমলতার প্রলেপ নেই। নিষ্ঠুর সরীসৃপের মতো বিছানার উপর এগিয়ে আসে অর্ণব, আর পরক্ষণেই মাথার বালিশটা নিয়ে চেপে ধরে অনামিকার মুখের ওপর। অনামিকা এক মুহূর্ত স্তম্ভিত হয়ে গিয়েছিল। অর্ণবের এই আচরণ বিশ্বাস করতে পারেনি। অর্ণব এতটা নিচে নামবে? অনামিকা তার দুর্বল হাতে সমস্ত শরীরের সঞ্চিত শক্তি দিয়ে বাধা দেবার চেষ্টা করতে থাকে। নখ দিয়ে অর্ণবের হাতে আঁচড়ে দেওয়ার চেষ্টা করে। নখ নরম হয়ে গেছে, নখ উল্টে কয়েকটা ভেঙে গেল। অনামিকা বুঝতে পারল তার চেষ্টা ব্যর্থ হবে। তার চিন্তার আর অবকাশ রইল না। এক গাঢ় অন্ধকার অনুভূতি তাকে গ্রাস করে নিল। শুধু মনে হলো কোন অতলে যেন তলিয়ে যাচ্ছে সে। এই অর্ণব, কেমন আছিস? তো হ্যাঁ রে, অনামিকা কেমন আছে রে? সবই শুনলাম বুঝলি। সত্যি তোর ভাগ্যটা না বড় খারাপ। এই 11 মাস সবে বিয়ে হলো, তারই মধ্যে দেখো কি যে একটা অঘটন ঘটলো। এখন তুই করবি কি সারাটা জীবন তোর পড়ে? দেখ এখন এগুলো নিয়ে তোকে ভুগতে হচ্ছে। কি করবি বল? দেখ, তা ডাক্তার কি বলছে রে? হ্যাঁ সাথীদি, কিছু বলার নেই গো। কি বলবো? রোগটা তো তুমি জানোই। এই রোগের কি কোনো চিকিৎসা হয়?
যতদিন চলে এইভাবে, ওষুধ, কেমো এসব তো চলছেই। দেখা যাক। ঠিক আছে, খেয়াল রাখিস। আর কি বলি বল। যাই রে, অনেক রাত হলো। সাবধানে থাকিস তুই। উফ, আর ভাল লাগছে না। যেই দেখছে সেই অনামিকার কথা জিজ্ঞেস করছে। কতজনকে বলবো? লোকেরা কি জানে না যত সব ন্যাকামো? আর আমার বাবা মাও এত দেরি করছে কেন? 11:30 বেজে গেল। কখন যাবে? এত খাবারে বা কি আছে? উফ, অসহ্য। বেশ রাত করে ওরা যখন বাড়ি ফিরল, সুমিত্রা দেবী মানে অনামিকার শাশুড়ি চুপি চুপি একবার অনামিকার ঘরের দরজা ফাঁক করে দেখে নিলেন। অর্ণবও মাকে অনুসরণ করে অনামিকার ঘরের দিকে গিয়ে স্বাভাবিকভাবেই পাশ কাটিয়ে করিডোর ধরে তার নিজের ঘরে চলে গেল। বেশ অনেক দিন হলো সে আর অনামিকার সাথে শোয় না। অনামিকা সারা রাত তার বিভিন্ন শারীরিক যন্ত্রণায় ছটপট করে। ওর পাশে শুলে তাই ভালো করে ঘুম হয় না। তাছাড়া ওষুধের গন্ধ খুব অস্বস্তি হয় অর্ণবের। তাছাড়া সারা রাত আরজার সাথে উষ্ণ কথা বলার বাসনা বিসর্জন দিয়ে অনামিকার পাশে থাকার কথা সে কল্পনাও করতে পারেনি এতদিন। সেদিন অর্ণবের সারা রাত ঘুম আসছে না। অনামিকার চোখ দুটো সেই হাত দিয়ে বন্ধ করে দিয়েছিল, ডান হাতটা মুখের বাম দিকে রেখে দিয়েছিল। সকালবেলায় পাড়ার MBBS ডক্টর জয়ন্ত পাল এসে হয়তো দেখবে এবং ম্যাসিভ হার্ট অ্যাটাক ভেবে সার্টিফিকেট দিয়ে দেবে। কারোর কোনো সন্দেহ বোধহয় হবে না। ভোর তখনও হয়নি। অন্ধকার ডানা মেলে প্রকৃতিকে আগলে রেখেছে। শেষ রাতের বাদুর পেঁচা তাদের খাদ্য সংস্থান করে নিচ্ছে। তারা রাতের কারবারি, দিনে কোথাও লুকিয়ে থাকতে হয়। আজ অর্ণবেরও মনে হচ্ছে দিনটা না এলেই ভালো হতো। নিজের ওপর খুব রাগ হলো। কেন যে হঠাৎ আরজার কথায় উত্তপ্ত হয়ে অনামিকাকে সে মেরে ফেলতে গেল। আরজাই তো তার কথার খোঁচায় এই কথাটা তার মাথায় ঢোকালো। সেদিন আরজা বলেছিল, অর্ণব, অনামিকা তোমার আমার মধ্যে থাকলে কোনো দিনও আমাদের সম্পর্ক স্থাপন হতে পারে না। ও তোমার আমার মাঝে বাধা। অর্থাৎ আরজা প্রবলভাবে অনামিকার না থাকাটা চাইছিল, আর সে কারণেই হয়তো অর্ণব এই কাজটা করে ফেলেছিল। অর্ণব দেখল বাড়ির এখন সবাই ঘুমোচ্ছে, তাই চুপি চুপি সে অনামিকার দেহটা দেখে আসবে ভাবল। কোথাও কোনো প্রমাণ থাকলে এখনই তা সরিয়ে ফেলতে হবে। আরজার কথায় কাজটা তো করে ফেললাম। জানি না শরীরটা কেমন করছে। যাই আবার দেখে আসি। ধরা পড়লে তো আমাকেই পড়তে হবে। কিছু যদি থেকে যায়। সবাই ঘুমোচ্ছে, যাই দেখে আসি। একতলায় সে আর অনামিকাই শুধু থাকে। বিয়ের প্রথম প্রথম এই একা থাকাটা তারা খুব উপভোগ করত। এখন এই একাকিত্বটাই অর্ণবের ভার হয়ে যাচ্ছে। আর যাই তার একাকিত্ব থেকে রক্ষার মুক্তিদূত। আলোটা অতি ক্ষীণ এই একতলায়, অন্ধকারকে যেন আরও বেশি প্রকট করে দিচ্ছে। নিস্তব্ধ নিথর পরিবেশ, কোথাও কোনো শব্দ নেই। তাই অর্ণবের পায়ের শব্দ শুনে অর্ণব নিজেই ভয় পেয়ে চমকে তাকাচ্ছে। যেন মনে হচ্ছে খুব কাছ থেকে তাকে কেউ দেখছে। কে? বাড়ির কেউ? অর্ণব ঘুরে পেছনে তাকায়। এই স্তব্ধ বদ্ধ ঘরেও
পর্দাগুলো কেমন ওড়াউড়ি করছে দেখে অবাক হয় সে। যদিও তার এসব সূক্ষ্ম জিনিস নিয়ে মাথা ঘামানোর জন্য সময় একদমই নেই। এখন ভোর 4টে, বাইরে কেমন ঘন সন্ধ্যের মতো পরিবেশ। সন্তর্পণে অর্ণব এগিয়ে আসে অনামিকার ঘরের সামনে। অনামিকা আলো জ্বালানো পছন্দ করত না, অবশ্য জানলাটা খোলা সারা সন্ধে। রাতে সেটাও বন্ধ করা হয়। ডাইনিং রুমের আলো অনামিকার ঘরে পড়ে। অনামিকাকে যেভাবে অর্ণব রেখে গেছে সেইভাবেই পড়ে আছে। একবার গায়ে হাত দিয়ে দেখবে। অর্ণবের ঘরে ঢুকতে কিন্তু সাহস হলো না। একটু পরেই আলো ফুটবে, কিন্তু মুশকিল হলো 8টা-9টার আগে কেউ অনামিকার খোঁজ নেবে না, কারণ সবাই জানে ও বেলা পড়ে ওঠে। অর্ণব ভাবে কিছু বাহানায় সবার সামনেই ওর ঘরে ঢুকতে হবে, আর হঠাৎ যেন তখন জানা যাবে যে ও মারা গেছে। অর্ণব আজ তাড়াতাড়ি মুখ ধুয়ে প্রাতঃকালীন কাজকর্ম সেরে ভাবল এবার অনামিকার খোঁজ নেওয়ার ছলে ঘরে ঢোকা দরকার। এতক্ষণে সকাল 7টা বেজে গেছে। কাল রাতে তো ওর ঘরে কেউ ঢোকেনি। ঝর্ণাদি কাজে আসুক, তারপরই ওর সামনে যা করার করতে হবে, কারণ ওরাই খবর বাইরে রটাবে। উল্টোপাল্টা কিছু দেখলেই সন্দেহ করবে। যথা সময়ে ঝর্ণাদি কলিং বেল টিপল। ঝর্ণাদি, কাল রাতে বিয়েবাড়ি খেয়ে একটু অম্বল ভাব হয়েছে, তুমি একটু চা করে দাও তো। অনামিকাকেও দাও, দুজনে মিলে খাবো। বৌদি তো 8টা 8:30টায় ওঠে, এখন চা দিতে যাব কেন? কাল আমরা বেরিয়ে গেছিলাম তো, ও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিল। আজকে হয়তো তাড়াতাড়ি উঠতেও পারে, দেখো না। ঝর্ণা আর কথা বাড়ায় না। সে চা করে বিস্কুট দিয়ে দিল অর্ণবকে। তারপর অনামিকার ঘরের দিকে ফিরল। অর্ণব মনে মনে প্রত্যেকটি মুহূর্তকে গুনতে লাগলো। তার বুকের ভেতর সহস্র হাতির দাপাদাপি হয়ে চলেছে। সে ভাবছে, এবার এবার কি হবে? চিৎকার? এটাই প্রাসঙ্গিকভাবে আশা করছিল, কিন্তু অর্ণবের বাবা আশুতোষবাবু এসে যাওয়ায় ঝর্ণা বলল, বৌদিকে এখনই ঘুম ভাঙাচ্ছি নে, থাক আগে মেসমশাইকে চা দিয়ে নি। এই বলে ঝর্ণা আবার রান্নাঘরের দিকে চলে গেল। ইতিমধ্যে অর্ণবের মা, বোন যে যার প্রাতঃকালীন কাজকর্ম করছে। সুমিত্রা দেবী কাপড় ছেড়ে পুজো করতে ঢুকলেন। অর্ণবের ভাই এখনো ঘুমোচ্ছে। তারা এখন সবাই দোতলাতেই আছে। আশুতোষবাবু একা নেবে অর্ণবের উল্টো দিকের সোফাটায় বসলেন। ঝর্ণার দিকে একবার মুখ তুলে তাকালেন। মুখে না বললেও বুঝিয়ে দিলেন তিনি চা খাওয়ার জন্য প্রস্তুত। ঝর্ণা একটু পরেই চিনি ছাড়া গ্রিন টি করে এনে আশুতোষবাবুকে দেয়। আশুতোষবাবু অর্ণবের দিকে তাকিয়ে বলেন, অনি, তুই কি আজ গ্রিন টি খাচ্ছিস? না না, কালকে বিয়েবাড়ি খেয়ে অম্বল ভাব হয়েছে, তাই চা খাচ্ছি। তা ভালোই করছিস, রোজই পারলে গ্রিন টি বা চা খা। তোর তো আবার দুধ চা ছাড়া চলে না। বাবার কথায় কৃত্রিম হাসি হাসার চেষ্টা করলেও আসলে তার মন পড়ে আছে ঝর্ণা কখন অনামিকার ঘরে ঢুকবে সেই দিকে। ঘড়ির কাঁটার টিক টিক শব্দটা যেন তীব্র হয়ে কানে ঢুকছে। বুঝতে পারছে তার ভেতরটা ধক ধক করে শব্দ করছে। এক নিঃশ্বাসে গরম চাটা কিভাবে খেয়ে ফেলল অর্ণব নিজেই বুঝতে পারল না। এমন সময় ঝর্ণা আবার অনামিকার জন্য চা গরম করে ঘরের দিকে নিয়ে গেল। অর্ণব এবার সেকেন্ড গুনছে, 1, 2, 3। ঝর্ণা কি বলে তা শোনার জন্য চিৎকার করবে, হাত থেকে কাঁপ পড়ার শব্দ হবে। অর্ণব ঘামছে,
তাকে দেখে কি কিছু বোঝা যাচ্ছে? বাবার দিকে আর চোখে চায় একবার। বাবা মন দিয়ে কাগজ দেখছেন। অর্ণবের হাতটা ঠান্ডা হয়ে গেছে, তার কান মন ঝর্ণার দিকে। অনামিকা ঘরে পড়ে আছে। এমন সময় ঝর্ণা খুব গম্ভীর থমথমে মুখে বেরিয়ে এলো। পরিপূর্ণ দৃষ্টি মেলে তাকালো অর্ণবের দিকে, হাতে চা ভর্তি কাপ। তারপর ঝর্ণাদি ঢুকে গেল রান্নাঘরে। অর্ণব কৌতূহল মুখে গেল রান্নাঘরে। কি কি হলো ঝর্ণাদি? বৌদি চা খেলো না? আপনি একবার গিয়ে দেখুন না। কেন, কি হয়েছে? আমার কেমন ভয় করছে গো দাদা। বৌদির মনে হয় শরীরটা খারাপ, কেমন যেন লাগলো। আপনি একবার দেখে আসুন গিয়ে। অর্ণব তো এই মুহূর্তটার জন্যই মনে মনে প্রস্তুতি চালাচ্ছিল। যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক, সে মনে মনে অসম্ভব নার্ভাস হয়ে যাচ্ছে। এই তো সবে শুরু। সে নিজেকে বলল, আমাকে পুলিশে জেরার সম্মুখীন হতে হবে, ডাক্তারের কাছে গিয়ে ডেথ সার্টিফিকেট লেখাতে হবে, তারপর বাপের বাড়ির লোকেরা এসে গেলে ওদের সামনে কাঁদতে কাঁদতে দাহ কার্য সমাধা করতে হবে। এইসব ভাবতে ভাবতেই অর্ণব ক্রূর চোখে এগিয়ে গেল অনামিকার ঘরের দিকে। পেছনে ঝর্ণা, তার কৌতূহলী মুখ অনামিকার ঘরের দরজার ভারী পর্দার পিছনে। ঘরের জানলাতে পর্দা টানা। ঘরটা অসুস্থতার গন্ধে আলো আঁধারিতে কেমন গুহার রহস্যময়তা নিয়ে থম মেরে আছে। অর্ণব ঘুমন্ত অনামিকার মুখের দিকে তাকিয়ে থাকত, আর মজা লাগত তার জাগা চোখের ঘুম দেখে। অর্থাৎ চোখটা অর্ধ খোলা থাকত, মনে হতো যেন সে সব দেখছে। আজও অবিকল অনামিকা চোখ অর্ধ খুলে শুয়ে আছে। হয়তো অর্ণব যখন মুখে বালিশ চাপা দিয়েছিল তখন বিস্ফারিত দৃষ্টি হয়েছিল। অর্ণব তো হাতে করে চোখ চেপে দিয়েছিল। অর্ণব শিহরিত হয়ে গেল। অনামিকা তো তার দিকেই চেয়ে রয়েছে। মনে হচ্ছে মুখে যেন ক্ষীণ হাসি লেগে। এই কি করে সম্ভব? মৃত্যুর সময় অনামিকা এইভাবেই ছিল। অন্ধকারে খালার পেছন ফিরে দেখিনি আমি। এই কি করে সম্ভব? অর্ণব বিন্দু বিন্দু ঘামতে লাগলো। তার নিঃশ্বাসের ওঠাপড়া বেড়ে যাচ্ছে এবং আরো বিস্মিত হয়ে এসে দেখল অনামিকার বুকটা অতি ধীরে ওঠানামা করছে এবং কান খাড়া করে শুনল ঘর ঘরে শ্বাসের শব্দ। বিদ্যুৎ খাওয়ার মতো ঝটকা লেগে পিছিয়ে আসলো অর্ণব। না 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 না, এটা হতে পারে না। এটা আমি কি দেখছি? অনামিকা তাহলে বেঁচে আছে? তাহলে ও নিঃশ্বাস নিচ্ছে? তাহলে অনামিকা কি সবাইকে সবকিছু বলে দেবে? আমি কি দেখছি এটা? এতক্ষণ আপনারা শুনছিলেন লাইলি মুখার্জির কলমে আধার রাতের শয্যার প্রথম পর্ব। কি হলো অনামিকার? তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা কি সফল হলো অর্ণবের? নাকি অর্ণবের জীবনে নেমে এলো আরেক নতুন বিপর্যয়? গল্পটি আপনাদের কেমন লাগছে এবং আগামী পর্বে কি হতে চলেছে, যদি তার কোনো আভাস আপনারা পেয়ে থাকেন, জানাতে অবশ্যই কমেন্ট করবেন আমাদের চ্যানেলে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন প্লিজ।